আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের ২য় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায়ের ১ম যে আলোচনাগুলি সেগুলি আমরা দেখব। ১ম এ যে ২.১ লাভ ক্ষতি, এইখানে যে আলোচনাটা করা হয়েছে সেটি হচ্ছে লাভ এবং ক্ষতি কিভাবে হয়। আমরা সাধারণ সেন্সে বুঝি যখন কোনো কিছু আ দোকান থেকে যখন আমরা কোনো কিছু কেনাকাটা করি তখন অবশ্যই কি লাভেই বিক্রি করে। তাহলে বোঝা গেল যখন দোকানদার ক্রয় মূল্য থেকে সে যে দামে ক্রয় করে দোকানে রাখলো, সেটা থেকে যখন বেশি বিক্রয় করে অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হয় তখনই কি লাভ হয়। তাহলে আমরা লাভ সমান লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যখন বিক্রয় মূল্য থেকে যে দামে কেনা হয়েছে সেই ক্রয় মূল্য বাদ দিবে তখনই কি সে লাভ করলো। এখন ক্ষতি কিভাবে হয়? সাধারণত কেউই চায় না ক্ষতি হোক কোনো কিছু বিক্রয় করে। তবুও কোনো ক্ষেত্রে ক্ষতি হয়। যখন যে দামে ক্রয় করা হয়েছে, সেই ক্রয় মূল্য থেকে যখন সে যে দামে বিক্রয় করল, সেই বিক্রয় মূল্য কম হয়, তখন কি হয়? তখন ক্ষতি হয়ে যায়। তাহলে ক্ষতি সমান আমরা সূত্রটা লিখতে পারি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। অর্থাৎ যখন ক্রয় মূল্য থেকে সে যে দামে বিক্রয় করল সেটি কম হয়, তখনই কি হয়? তখন এক্ষেত্রে ক্ষতি হয়। এরপরে যে অংশটি সেটি হচ্ছে কাজ। বইয়ে যে কাজটা দেওয়া হয়েছে তোমাদের, তুমি যাতে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা এই বিষয়গুলি খুব ভালোভাবে ক্লিয়ার থাকো সেজন্য এখানে প্র্যাকটিস করার জন্য যে ছকটি দেওয়া হয়েছে, সেখানে ১ম এই যেই ক্রয় মূল্য এখানে যে পয়েন্ট যেই এই পয়েন্টে যেখানে যেই সংখ্যাটা সেটা হচ্ছে ৬০০ অর্থাৎ ক্রয় মূল্য কোনো কিছু যদি ৳৬০০ য় ক্রয় করা হয় তাহলে বিক্রয় করলে কত? ৬৬০। এখানে খুব সাধারণ সেন্সে বোঝা যায় এখানে ৳৬০ লাভ হইছে। আর কি এই ৳৬০ লাভ হইছে ১০% হারে। অর্থাৎ ৳১০০ কত লাভ হইছে? প্রতি ৳১০০ লাভ হচ্ছে কত? ৳১০। এই দামের ক্ষেত্রে এই যে ৳৬০০ ক্রয় মূল্য যখন ৳৬৬০ বিক্রি করা হলো, এখানে যে ৳৬০ লাভ হইছে, তাহলে এটা ৳১০০ হিসেবে কতটা লাভ হইল? এখানে হচ্ছে ১০% লাভ হইছে ৳১০০ য়। তাহলে এখানে পার্সেন্ট দেওয়ার অর্থই হচ্ছে কি এখানে বোঝানো হয়েছে যে শতকরা কত লাভ। তাহলে আমরা যদি এটা আসলেই এই ৳৬০ যে লাভ হইল এটা কি ৳১০০ হিসাবে ৳১০ হইল কিনা এটা কিভাবে আমরা বের করতে পারি? এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? আমরা লিখতে পারি কি ক্রয় মূল্য যেটা আছে ৳৬০০, এই ক্রয় মূল্য থেকেই কি লাভটা হয়। যেহেতু বেশি বিক্রি করা হয়েছে, তাহলে আমরা লিখতেই পারি ৳৬০০ য় লাভ হয় ৳৬০। অতএব ৳১ য় লাভ হয় ৬০০ ভাগের ৬০। যেহেতু আমরা কি বার করব? শতকরা হিসাবটা বার করব। ৳১০০ য় যে ৳১০ লাভ হইছে এটা বের করব। তাহলে অবশ্যই এখানে লিখব ৳১০০ য় লাভ হয়। যেহেতু বেশি, আগের থেকে বেশি তাহলে মানে এখানে হবে ১০০ হবে উপরে গুণ। এখানে ৬০ দিয়ে যখন ৬০০ কে তুমি ভাগ দিবা নিচে তখন ৬ হবে। সরি ১০০ দিয়ে যখন ৬০ কে ৬০০ কে ভাগ দিবে ৬ হবে। এই ৬ দিয়ে যখন ৬০ কে আবার ভাগ দিবে তখন ১০ হবে। এটা এভাবে তুমি লিখে করতে পারো অথবা যখন ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তুমি জাস্ট ক্যালকুলেটর ইউজ করে এইখানের যে ফলাফলটা নিয়ে আসতে পারবে, তখন এটা ৳১০ ই আসবে। অর্থাৎ ৳১০০ য় ৳১০ যে লাভ হইছে এইখানে যেই কথাটা লেখা আছে এটা আমরা প্রমাণ নিজেরা বের করতে পেরেছি। এরপরে যেই আরেকটা যেটা দেওয়া হয়েছে আরেকটা লাইনে ২য় লাইনে ক্রয় মূল্য দেওয়া হচ্ছে ৬০০, বিক্রয় মূল্য ৳৫৫২। এইখানে ক্ষতি বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে কি হয়েছে? ৳৪৮ ক্ষতি হইছে। তাহলে এবং ক্ষতিটা পার্সেন্ট হারে অর্থাৎ শতকরা হিসাবে ৮%। প্রতি ৳১০০ য় ৳৮ ক্ষতি হইছে। তাহলে আমরা জানি যে ক্ষতি সমান কি হয়? যেটা দিয়ে ক্রয় করা হইছে সেটা থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে যেটা থাকে সেটা কি? ক্ষতি। তাহলে আমরা ২য় টার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি ৳৬০০ য় ক্ষতি হয় ৳৪৮। অতএব ৳১ ক্ষতি হয় ৬০০ ভাগের ৪৮। অতএব যেহেতু শতকরা হিসাবটা বের করব আমরা, এটা কি আসলেই ঠিক আছে কিনা? যে এখানে ৮% লেখলো যে শতকরা ৳১০০ য় ৳৮ লাভ হয় এই হিসাব অনুযায়ী। তাহলে ৳১০০ য় ক্ষতি হয় আমরা এইভাবে লিখব ৬০০ র উপরে কি হবে? ৪৮ গুণ এই ১০০ টা হবে। এখানেও কাটাকাটি করে ফলটা আসে ৮। যখনই তুমি ক্যালকুলেটর ইউজ করবে তখন দেখবে ৮ আসবে। অর্থাৎ এই যে ৮ টা দেওয়া হয়েছে এখানে, এটা সঠিক। আমরা বের করতে পেরেছি।
এখন দেখো তৃতীয়টা ২টা ঘর ফাঁকা আছে এখানে প্রথমটা এবং শেষেরটা। অর্থাৎ ক্রয় মূল্যের ঘরটা ফাঁকা আর হচ্ছে শতকরা যে হিসাবটা এই ঘরটা ফাঁকা আছে। তাহলে আমরা এই ২ ঘরের ফলাফলটা আমরা বের করতে পারবো। যেহেতু আগে অলরেডি তোমরা বুঝতে পারছো যে এই ২ টা যে ফলাফলগুলি দেওয়া হয়েছে এই ২ টা কিভাবে আসলো। ওই ২ টা জিনিস যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই কি এর পরেরগুলি তোমরা ফিল আপ করতে পারবে। তাহলে আমরা দেখব এখানে কি, কি দেওয়া আছে? দেওয়া আছে কি লাভটা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভ দেওয়া আছে। তাহলে আমরা তো আম জানি যে যখন লাভ হয়, লাভের ক্ষেত্রে যখন লাভ হয় তখন কি অবশ্যই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হয়। এখন যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য সমান আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য থেকে লাভটা যখন বাদ দিবা তখন কি ক্রয় মূল্য চলে আসবে। অর্থাৎ তুমি যদি ৳১২০ দিয়ে কোনো কিছু তুমি করেছো, অর্থাৎ দোকানদার বিক্রি করছে তোমার কাছে। তাহলে ওই জিনিসটার মূল্য সে দোকানদারের যদি হয় ৳১০০, তাহলে কি হলো? লাভটা কিভাবে আসলো? ওই যে ৳১২০ তুমি নিয়ে আসছো, এই ৳১২০ থেকে সে যেটা কিনে এনে দোকানে বিক্রি করলো, সে ৳১০০ খরচ হইলো। তাহলে ১২০ থেকে ৳১০০ বাদ দিলে যেটা থাকবে সেটা কি? লাভ। এখন এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কিভাবে আসে? এভাবে আসে যখন সে বিক্রি করলো ৳১২০, লাভটা হলো ৳২০। তাহলে যখন বিক্রয় মূল্য থেকে লাভ ৳২০ বাদ দিবে, কি থাকলো? ওই যে সে ৳১০০ দিয়ে ক্রয় করলো, ওই ৳১০০ থাকলো। তাহলে ক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ লাভ। তাহলে এই যে ক্রয় মূল্যটা সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ লাভ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ৫৮৩ বিয়োগ হবে লাভ ৩৩। এখন এই বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে যেটা থাকবে সেটা কি? সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্যের ঘরে লিখব কত? ক্রয় মূল্যের ঘরে লিখব কত? ৫৫০। এখন হচ্ছে এখন এটা শতকরা হিসাবে যে ৳৩৩ লাভ হইলো, এটা শতকরা হিসাবে কত? এটা বের করতে হবে তোমাকে। তাহলে এর জন্য আমরা আগেই যে হিসাবটা আমরা আগে করেছি, আগের ২ টা যেভাবে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা কি লাভটা বের করেছি। কিভাবে? ক্রয় মূল্য থেকে আমরা লাভটা বের করেছি। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কেমন হলো? তাহলে ক্রয় মূল্যের উপরই কি লাভ ক্ষতি নির্ভর করে। তাহলে ক্রয় মূল্য যেহেতু এখানে আছে কত? আমরা বের করেছি। আমরা বের করেছি ক্রয় মূল্যটা ৫৫০। তাহলে ৳৫৫০ লাভ হয়। আমরা লিখতে পারি ৳৫৫০ লাভ হয় ৳৩৩। যেহেতু দেওয়া আছে লাভ হইছে ৳৩৩। আর অতএব ৳১ লাভ হয় ৫৫০ ভাগের ৩৩ যেহেতু কম। অতএব ৳১০০ মানে আমরা তো শতকরা হিসাবটা বাইর করতেছি। তাহলে ৳১০০ লাভ হয়। এখানে এই ২ টা যা আছে উপরে গুণ হবে ১০০। এই নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এখানে কাটাকাটি করো অথবা ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করলে এখানে কত আসবে? ৳৬ আসবে। অর্থাৎ প্রতি ৳১০০ ৳৬ লাভ হয়। এরপরে আসো ৪ নাম্বার। এখানে ক্রয় মূল্যের ঘরে সংখ্যা আছে, বিক্রয় মূল্য ঘরটা খালি এবং ক্ষতি দেওয়া আছে ৳১০৭ আর শতকরা হিসাবটাও খালি আছে। তাহলে আমরা এখানে কি বের করব? বিক্রয় মূল্য এবং শতকরা হিসাব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে যেহেতু ক্ষতি উল্লেখ করা আছে, তাহলে নিশ্চয়ই আগেই তোমরা জানো যে ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যটা কি পাইতেছি? যেহেতু এখানে ক্ষতি হইছে, তাহলে বিক্রয় মূল্যটা সমান আমরা লিখতেই পারি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। এটা হচ্ছে বিক্রয় মূল্য। কারণ বিক্রয় যেটা করা হইছে, যেহেতু এখানে ক্ষতি উল্লেখ আছে, তার মানে বিক্রয়টা ক্রয় মূল্য থেকে কম হইছে। তাহলে বিক্রয় মূল্য সমান লিখতে পারি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে এখানে ক্রয় মূল্যটা কত আছে? ক্রয় মূল্যটা আছে তোমার ৳৮৫৬ বিয়োগ হবে ক্ষতি ৳১৬০। তাহলে থাকবে ৳৭৪৯ মানে হচ্ছে তার যেহেতু ৳১৬০ ক্ষতি হইছে, তাহলে ক্রয় মূল্য থেকেই তো এটা কমবে। তাহলে এই টাকাটা হচ্ছে যেটা বিক্রি করলো সে। তার মানে ৳৭৪৯ হচ্ছে তার বিক্রয় মূল্য। এখন এটা শতকরা হিসাবে কত আসলো? শতকরা হিসাবে এটা আসবে যেহেতু তার যে ৳১৬০ ক্ষতি হইছে, তার এই ৳১৬০ ক্ষতি হলো এটার ক্রয় মূল্য কত ছিল? এটার ক্রয় মূল্য ছিল ৳৮৫৬। এখন আমরা ৳১০০ র হিসাবে বের করব। তাইলে এটা কি শতকরা হিসাবটা চলে আসে। তাহলে ৳৮৫৬ য় ক্ষতি হয় ৳১০৭। অতএব ৳১ ক্ষতি হয় কম, ৮৫৬ ভাগ ১৬০
অতএব যেহেতু শতকরা বের করবো 100 টাকায় ক্ষতি হয়, উপরে এটা যেটা আছে উপরে কি হবে 100 গুণ হবে। এরপর এখানে হিসাব নিকাশ করলে তুমি ক্যালকুলেটর ইউজ করলে এখানে ফলটা আসবে 12.5 টাকা, অর্থাৎ প্রতি 100 টাকায় তার ক্ষতি হচ্ছে 12.5 টাকা। এখন আমরা ছকের সর্বশেষটা দেখব। এখানে দেখো দেওয়া আছে কি লাভ 64 টাকা এবং শতকরার ঘরে আছে লাভ 8%। তার মানে যেই জিনিসটা বিক্রি করা হয়েছে বা যে জিনিসটার ক্রয় মূল্য যত ছিল এবং বিক্রয় মূল্য যত ছিল ওই ক্ষেত্রে 64 টাকা লাভ হয়েছে এবং এটা শতকরা হিসাবে কত 8 টাকা। এখন কথা হচ্ছে ক্রয় মূল্য এবং এই যে লাভের হিসাবটা 64%, এটার ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত, এটা কিভাবে বের করবে? এটা বের করা খুব কঠিন কিছু না। এতক্ষণ যদি তুমি মোটামুটি বুঝে থাকো তাহলে অবশ্যই বের করতে পারবে। এটা আসবে কোথা থেকে? যেহেতু এখানে লাভ 8%, তাহলে আমরা এইখান থেকেই কি এটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারবো। এটা যেহেতু 8%, তার মানে এটা শতকরা হিসাবে লাভটা দেওয়া আছে। তাহলে শতকরা হিসাবে লাভটা দেওয়া আছে, এটা 64 টাকা যে লাভটা হয়েছে এটার ক্রয় মূল্য কত তুমি কিন্তু জানো না। কিন্তু 8% যেহেতু লেখা আছে, এটা তুমি জানো যে এটার ক্রয় মূল্যটা কত। এটার ক্রয় মূল্যটা হবে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, তার মানে এটা লাভ হয়েছে 100 টাকায় 8 টাকা লাভ হয়েছে। তাহলে এই হিসাবে ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি 8 টাকা লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা লাভ হলে ক্রয় মূল্য কম হবে, 8/100 হবে। অতএব 64 টাকা লাভ হলে ক্রয় মূল্যটা কত হতে পারে? তাহলে এইটার সাথে উপরে 64 গুণ হবে। এখানে হিসাব নিকাশ করলে আসবে 800 টাকা। অর্থাৎ এই 64 টাকার যেই জিনিসের লাভ হইল সেটার ক্রয় মূল্য হবে কত 800 টাকা। আমরা এই ক্রয় মূল্য পেলাম এই ক্ষেত্রে 800 টাকা। আচ্ছা, এখন যেহেতু এখানে লাভ হয়েছে, ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, তাহলে বিক্রয় মূল্য বের করা কি খুব কঠিন? জাস্ট খালি কি তোমরা তো এতক্ষণ বুঝতেই পেরেছো যে যেহেতু এটা লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে ক্রয় মূল্য থেকে। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ হবে। তাহলে ক্রয় মূল্যটা আমরা পাইছি 800 টাকা, আর 64 তো লাভ দেওয়া আছে, তাহলে যোগ করলে আসবে 864 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য হবে 864 টাকা। তাহলে বিক্রয় মূল্যের ঘরে আর বসবে 864 টাকা। এখন এ তো গেল এই ছকটা লাভ ক্ষতির যে হিসাবটা। এরপরে হচ্ছে যেই অংশটি দেওয়া আছে 2.2 মুনাফা। এখানে মুনাফা নিয়ে যেহেতু মুনাফা চ্যাপ্টার, তাহলে মুনাফা নিয়ে আগে তোমাকে লাভ ক্ষতি শতকরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এইগুলি একটু ধারণা দেওয়া হয়েছে। এরপরে যেহেতু এইগুলির সাথেই কি মুনাফাটা জড়িত। মুনাফাটা কি? মুনাফাটা হচ্ছে লাভ। এখানে শব্দটা মুনাফায় ব্যবহার করা হয়েছে, আসলে মুনাফা এবং লাভ একই কথা। তাহলে মুনাফাটা কিভাবে বের হয়? এটার যেই বেসিক যে ধারণাগুলি এবং যে নিয়মগুলি, এখানে তোমাকে এগুলি মনে রাখতে হবে। তাহলে এইখানে মুনাফা বের করতে হলে তোমার যেই জিনিসের তোমার মুনাফা বের করা হবে এটার একটা সব সময়ের জন্য একই নিয়ম প্রযোজ্য। সেটি হচ্ছে 100 টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। এই কথার অর্থ হচ্ছে তুমি যদি ১০০ টাকা কোনো জায়গায় কোনো ব্যাংকে অথবা কোনো জায়গায় তুমি রাখো, সেটা কি ১ বছর পরে তোমাকে কোনো একটা হারে মুনাফা দিবে। অথবা তুমি কোনো জায়গা থেকে, যেটা ব্যাংকিং সিস্টেম বা ঋণ সিস্টেম, যদি এটার বিপরীতে যদি ঋণ সিস্টেমে যাও তাহলে সেটাও কি তুমি ১০০ টাকা কোনো ঋণ নিয়েছো, সেক্ষেত্রে তোমার ১ বছর পরে কোনো একটা হারে তোমাকে বেশি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে সবসময়ের জন্য একই নিয়ম প্রযোজ্য। হিসাব নিকাশগুলি কিভাবে হয়? ১০০ টাকার হিসাব শতকরা হিসাব থেকেই হিসাবগুলি হয় এবং ১ বছরের একটা হিসাব থেকেই হিসাবগুলি করা হয়। তাহলে আমরা বুঝলাম মুনাফার হার হচ্ছে যখন ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা কোনো একটা হার ধরা হয়েছে, ওই হিসাব অনুযায়ী যখন বার্ষিক একটা হিসাব করা হয়, সেটাকে যেই লাভটা হয় সেটাকেই কি মুনাফা বলা হয়। মুনাফাটা তুমি কি হারে পাচ্ছ অথবা তুমি কি হারে দিচ্ছ, সেটা হচ্ছে এই হারটা হচ্ছে কি, হারটা হচ্ছে মুনাফার হার। এটা চেঞ্জ হতে পারে, মুনাফার হারটা কি চেঞ্জ হতে পারে, যে কোনো এটা বলে দিতে পারে যে এটা মুনাফার হার শতকরা ৫ টাকা, শতকরা ১ টাকা, এটা বলে দিতে পারে। তাহলে বুঝলাম মুনাফার হার হচ্ছে ১০০ টাকা ১ বছরের
কোনো একটা রেট ধরে বা যেটা ওই যে বললাম ১০০ টাকা, ১ টাকা, ৫ টাকা যেটাই ধরা হয়, এই নিয়মটা হচ্ছে কি মুনাফার হার। আর সময়কাল হচ্ছে এখানে যে সময়টা উল্লেখ থাকবে। ১ বছর থেকে শুরু, তারপরে তো যত বছর যাবে ওই যে সময়টা এটা হচ্ছে সময়কাল। আর সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। তাহলে এখানে যে কথাগুলি লেখা আছে সরল মুনাফার ক্ষেত্রে এটা হচ্ছে প্রতি বছর যখন ব্যাংকে যেই ধরো কোনো একটা টাকা তুমি রাখছো, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এইটার উপরে যে হিসাবটা করা হয়, কোনো একটা প্রফিট তোমাকে দেওয়া হয় ১ বছর বা যত বছরই তুমি টাকাটা রাখছো, শুধু ওই টাকাটার উপরে যেই মুনাফাটা হিসাব করা হয়, এটাই হচ্ছে সরল মুনাফা। তাহলে যখন কথা আসবে অঙ্কের মধ্যে যে মুনাফা, তার মানে যদি শুধু মুনাফা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে সরল মুনাফা। মানে হচ্ছে প্রতি বছর তোমার টাকা, এই টাকাটা যেই টাকাটা রাখছো অথবা তুমি ঋণ নিচ্ছ, এই টাকাটার উপরে বছর শেষে যে লাভটা আসবে এটাই হচ্ছে সরল মুনাফা। এখন আসো অঙ্ক করতে মানে এই হিসাব নিকাশ করতে যেই বিষয়গুলি দরকার হয় ওইগুলি কিছু সাংকেতিক চিহ্ন আমরা দেখে নিই। এখানে দেখো মূলধন সমান, মূলধন বা আসল সমান কি পি দিয়ে প্রকাশ করা হয়। মুনাফার হার হচ্ছে ছোট হাতের আর দিয়ে, সময় ছোট হাতের এন, মুনাফা সমান আই, সববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, অর্থাৎ মুনাফা মানে যে টাকাটা তুমি কোনো জায়গায় রাখছো, ব্যাংকে রাখছো, যে মূল যে টাকাটা এটা হচ্ছে আসল। আর এটার সাথে যখন মুনাফা যোগ হবে অর্থাৎ লাভ যোগ হবে সেটাকে বলবে মুনাফা আসল। আর এটা এই মুনাফা আসলকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে মুনাফা আসল সমান যেটা বললাম আসল প্লাস মুনাফা। এই ক্ষেত্রে মুনাফা আসল যেহেতু বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয় আর আসলকে কি পি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে মুনাফা আসল সমান আমরা কি লিখতে পারি সূত্র আকারে? আসল হচ্ছে পি প্লাস হচ্ছে মুনাফা, যেহেতু আই দিয়ে প্রকাশ করা হয় আমরা লিখতে পারি এটা। তারপরে এইখান থেকে এই যে এটা একটা সূত্র তৈরি হয়ে গেল, খুব সহজ একটা সূত্র তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা আরো দুইটা সূত্র পাই, যেহেতু এখানে কি এ বড় হাতের এ সমান পি প্লাস আই। তাহলে পিটা যদি এক পাশে রাখি তাহলে এর সাথে এই আইটা কি হবে, ওই পাশে গিয়ে মাইনাস হবে। আবার যদি আইটা আমি এক পাশে রাখি তাহলে এই পিটা কি হবে, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, এ মাইনাস পি। তার মানে এইটা থেকে আরো দুইটা সূত্র তৈরি হয়। তাহলে এই পিটা কি, পিটা হচ্ছে এগুলি আস্তে আস্তে অঙ্কের মধ্যে আসবে সূত্রগুলি, আরো আপাতত এই সংকেতগুলি তুমি একটু বোঝার চেষ্টা করবে। এরপর হচ্ছে 2.3 আছে মুনাফা নির্ণয়। তাহলে মুনাফা নির্ণয় কিভাবে করবে, এটা একটা সূত্র, অলরেডি সহজ একটি সূত্র এখানে যে ধারণাগুলি দেওয়া হয়েছে এর উপরে ভিত্তি করে মুনাফা নির্ণয়ের সূত্র আমরা এইখানে পাই। কিভাবে মুনাফা বের করা হয়? মুনাফা বের করা হয় আসলের সাথে যখন গুণ দেওয়া হবে মুনাফার হার এবং সময়, তখনই কি এটা একটা সূত্র আকারে এই সিস্টেমটা তৈরি হয়েছে। যখন মুনাফা বের করে ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান, তখন এই নিয়মে এটা বের করতে পারে খুব সহজেই। কি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাহলে আসলের সাথে আসল যে টাকাটা থাকবে এটার সাথে যে মুনাফা হার কত শতকরা কত উম, লাভ দেওয়া হবে এটা এবং কত বছর টাকাটা থাকবে এর উপরে এই মুনাফাটা বের করা হয়। তাহলে আমরা একটু আগে এখানে যে ধারণাগুলি পাইছি সংকেত, তাহলে মুনাফা সমান আমরা কি আই লিখতে পারি। সূত্রটা কিভাবে আসে, আসল সমান পি, আর ছোট হাতের আর হচ্ছে কি মুনাফার হার, আর ছোট হাতের এন হচ্ছে সময়। তাহলে সূত্রটা কি পেয়ে গেলাম, মুনাফা আই সমান সমান পি আর এন। এখন এই যে মুনাফা যখন অঙ্কের মধ্যে বলবে যে আহ, আসল মুনাফার হার এবং সময় দিয়ে বলবে যে মুনাফা বের করো, তাহলে খুব সহজেই কি আমরা বের করতে পারবো। যখন আসল কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, এন দেওয়া থাকবে, তাহলে কি এই যে এই তিনটা মান বসায় গুণ দিলেই কি মুনাফা চলে আসবে। এরপর হচ্ছে এ সমান সমান যেহেতু মুনাফা আসল, এ সমান পি প্লাস আই, এটা আমরা লিখতে পারি। এখন এখানে এসে কি হয়, পি প্লাস এই যে আইটা মানে মুনাফা, এটা সমান আমরা এই যে সূত্রটা লিখলাম পি আর এন, এটা লিখতে পারি। মানে এইখান থেকে আবার মুনাফা আসলের এই সূত্রটাও চলে আসে। তাহলে পি প্লাস আই এর জায়গায় লিখবো পি আর এন। তাহলে এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে কি আর এন। তাহলে মুনাফা আসল সমান সমান আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর এন। এই হলো মোটামুটি আজকে তোমাদের মুনাফা অধ্যায়ের প্রাথমিক যেই উম, আহ, যে আলোচনাগুলি, যে যে পয়েন্টগুলি আছে
এগুলি তোমার মানে একটু সময় নিয়ে অবশ্যই মাথায় একটা পয়েন্ট ধরে ধরে মাথায় রাখতে হবে, যাতে যে চ্যাপ্টারের যে অঙ্কগুলি আসবে আম, যাতে সমাধান সহজভাবে করতে পারো। এক্ষেত্রে অবশ্যই তোমার এই প্রথম থেকে এই যে সূত্র পর্যন্ত অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলেই তুমি খুব সহজে অঙ্কগুলি করতে পারবে।